প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা। আজকে আমি নবম ভোকেশনাল শাখার সাথে আছি। আজকের বিষয় বাংলা 1। শিক্ষার্থীরা খেয়াল করো, তোমাদের বাংলা বইয়ের সঙ্গে আরেকটি সহপাঠ বই আছে, বাংলা সহপাঠ। সেখানে একটি উপন্যাস আছে যার নাম কাকতাড়ুয়া। আজকের পাঠ কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া উপন্যাসের ভূমিকা অংশ। কাকতাড়ুয়া, লেখক সেলিনা হোসেন। শিক্ষার্থীরা, তোমরা গল্প, কবিতা, প্রবন্ধ অনেক কিছুই পড়েছ, কিন্তু উপন্যাস কখনো পড়নি। এটা সম্পূর্ণ তোমাদের কাছে একটা নতুন বিষয়। সেই কারণে উপন্যাস সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা জেনে নেওয়া দরকার। তাহলে চলো আমরা বুঝে নেই উপন্যাস কি। বাংলা সাহিত্যে আমরা জানি আমাদের হাজার বছরের ইতিহাস, অনেক পুরনো। বাংলা সাহিত্য আমরা জানি হাজার বছরের পুরনো, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের পুরনো। হাজার বছরের ইতিহাসকে আমরা কয়েকটি যুগে বিভক্ত করি। এক, প্রাচীন যুগ, যেটা শুরু হয়েছে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তখন ছড়া, কবিতা, গান রচনা করা হতো। তারপরে আসছে মধ্যযুগ, 1201 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তখন ছড়া, কবিতা, গানের সাথে মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য রচনা করা হতো। মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য এগুলো হচ্ছে কবিতা, তবে সেই কবিতার ভিতরে একটু কাহিনী থাকতো, এরকম জাতীয় কবিতা, বা কিংবা কোনো ঘটনা প্রবাহ নিয়ে কবিতা রচনা করা হতো, সেটাকে বলা হয় মঙ্গল কাব্য। এরপরে আসছে আধুনিক যুগ, 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান। এই সময়ে ছড়া, কবিতা, গানের সাথে সাথে নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, মহাকাব্য ইত্যাদি রচনা করা হয়। তাহলে শিক্ষার্থীরা, এখন আসা যাক আসলে উপন্যাস কী বা উপন্যাসের সংজ্ঞাটা কী। উপন্যাস গদ্যে লেখা এক ধরনের গল্প। মানুষ গল্প বলতে ভালোবাসে, সুপ্রাচীনকাল থেকে এটা চলে আসছে। মানুষ তখন মুখে মুখে গল্প বলতো, লিখে রাখার চল ছিল না। পরে এরই ধারাবাহিকতায় আবির্ভাব ঘটে উপন্যাসের। তবে উপন্যাস শুধু চোখে দেখা গল্প নয়, এ হচ্ছে এক ধরনের সৃষ্টিশীল রচনা। মানুষের জীবনই হচ্ছে উপন্যাসের উৎস। এই জীবনে যেসব ঘটনা ঘটে, সেই সব ঘটনার সঙ্গে লেখকের নিজের ভাবনা, কল্পনাকে মিশিয়ে দিয়ে রচনা করেন উপন্যাস। উপন্যাসে তাই আমরা পাই ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ। এভাবেই উপন্যাস হয়ে উঠেছে এক ধরনের সৃষ্টিশীল রচনা। মানুষ এরপর যখন লিখে রাখতে শেখে, তখনই আবির্ভাব ঘটে উপন্যাসের। 15 শতকে ছাপাখানার আবির্ভাবের পর বিলুপ্তি ঘটে গল্প কথকদের। শুরু হয় আধুনিক উপন্যাসের কাল। তাহলে উপন্যাসের সংজ্ঞাটা কি? গ্রন্থাগারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাকে উপন্যাস বলে। এরপর আসা যাক উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল। অর্থাৎ উপন্যাসের কাহিনী কিভাবে গড়ে তোলা হবে, সেটাই হচ্ছে উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশলের দিক। প্রায় 400 বছর ধরে নানা চর্চার মধ্য দিয়ে সাধারণভাবে উপন্যাস যেসব উপাদানের ভিত্তিতে গড়ে উঠেছে, সেগুলো হলো কাহিনী বা আখ্যানভাগ। অর্থাৎ উপন্যাসের প্রধান উপাদান হচ্ছে কাহিনী বা গল্প। এই কাহিনী হতে পারে সরল আবার জটিল। নিরীক্ষাধর্মী উপন্যাসে দেখা যায় গল্পের প্রাধান্য তেমন থাকে না, ভাষা বা বলার ভঙ্গিটাই প্রধান হয়ে ওঠে। সাধারণভাবে কতগুলো ছোট ছোট বা উপকাহিনীর সাহায্যে উপন্যাসের কাহিনী গড়ে তোলা হয়। তারপরে আসছে চরিত্র। উপন্যাসের দ্বিতীয় উপাদান চরিত্র।
চরিত্রের আচার আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই গড়ে ওঠে উপাদান। উপন্যাস। উপন্যাসে এক বা একাধিক চরিত্র থাকে, এর কোনোটি হবে প্রধান চরিত্র বা আদৌ কোনো প্রধান চরিত্র থাকবে কিনা সেসব নির্ভর করে ঔপন্যাসিকের উপর। চরিত্রগুলো যেসব ঘটনা ঘটায় তার মধ্য দিয়েই উপন্যাসের কাহিনী অগ্রসর হতে থাকে। চরিত্রের বিকাশের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনীও বিকশিত হয়, উপন্যাস পরিণতির দিকে এগিয়ে যায়। তারপরে 3 নম্বর আসছে দৃশ্য বা পরিবেশ। উপন্যাসের কয়েকটি উপাদান হচ্ছে এর নানান দৃশ্য বা পরিবেশ। বিভিন্ন টুকরো টুকরো দৃশ্য বা পরিবেশের সমন্বয়ে উপন্যাসের কাহিনীকে গেঁথে তোলেন ঔপন্যাসিক। চরিত্রের মনোভাব এবং আচার আচরণের গতি প্রকৃতির ওপর নির্ভর করেই গড়ে ওঠে এই পরিবেশ। তারপরে আসছে 4 নম্বর বর্ণনা ভঙ্গি। বর্ণনা রীতি হচ্ছে উপন্যাসের আরেকটি উপাদান। উপন্যাসে আমরা যে দৃশ্য, পরিবেশ বা কাহিনীর কথা পাই তা বিভিন্ন ভঙ্গির সাহায্যে নির্মাণ করা হয়। কোথাও চরিত্র নিজের ভাষায় গল্প করে, কোথাও ঔপন্যাসিক উপন্যাসের কাহিনী বর্ণনা করে, কোথাও থাকে শুধুই তথ্য, কোথাও ঔপন্যাসিকের আবেগময় কাব্যিক ভাষার কাহিনীর কাঠামো গড়ে তোলেন। সেদিক থেকে দেখলে ভাষা হচ্ছে উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ 5 নম্বর হচ্ছে ভাষা। কেননা উপন্যাসে লেখা হয় ভাষার মাধ্যমে, ভাষা দিয়েই বর্ণনা করা হয় সব কিছু, সৃষ্টি করা হয় বিশেষ বিশেষ পরিবেশ। যথাযথ স্থানে যথার্থ ভাষার ব্যবহার না থাকলে উপন্যাস হয়ে ওঠে না। এরপর আসছে 6 নম্বর ঔপন্যাসিকের জীবন ভাবনা। সবশেষে আসছে ঔপন্যাসিকের জীবন ভাবনা। উপন্যাসের সব কিছু নিয়ন্ত্রণ করে লেখকের জীবন ভাবনা বা জীবন দর্শন। লেখকের বলা কথাটি হচ্ছে তার জীবন দর্শন। শেষ পর্যন্ত আমরা একটি উপন্যাসের কাহিনীতে এই জীবন দর্শনই প্রতিফলিত হতে দেখি। সামগ্রিকভাবে বললে উল্লেখিত সবগুলো উপাদান মিলে লেখা হয় উপন্যাস। শিক্ষার্থীবৃন্দ, এখন আসা যাক বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। বাংলা সাহিত্যের মাত্র 150 বছর আগে ইংরেজি উপন্যাসের আলোকে উপন্যাস রচনা সূত্রপাত ঘটে আধুনিক যুগে। এর আগে মধ্যযুগে ছিল ময়মনসিংহ গীতিকা, মঙ্গল কাব্য, নাচ সাহিত্য, লোকগাথা প্রভৃতি। ধারণা করা যায় বাংলা প্রথম উপন্যাস হানা ক্যাথারিন মুলেন্সের 1826 থেকে 61 এর ফুলমণি ও করুণার বিবরণ। এটি হচ্ছে প্রথম উপন্যাস। আবার কেউ কেউ মনে করেন প্যারীচাঁদ মিত্রের লেখা বাংলার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। কিন্তু সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, যে কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। বাংলা উপন্যাসের আরেক কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। উপন্যাস রচনাতেও তার সাফল্য ঈর্ষণীয়। ব্যক্তির মন ও মননের অপূর্ব সমন্বয়ে রবীন্দ্রনাথ তার উপন্যাসগুলো রচনা করেছেন। বঙ্কিমের উপন্যাসে আমরা দেখেছি সমাজের চাপে ব্যক্তি আত্মপ্রতিষ্ঠিত হতে পারেনি, তার চরিত্রগুলো সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে। অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাসে পাওয়া গেল নতুন কালের নারী ও পুরুষকে মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে তারা সামাজিক সংস্কারকে অস্বীকার করছে, নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে অর্জন করতে চাইছে আত্মপ্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সৃষ্টি হচ্ছে চোখের বালি, গোরা, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য সৃষ্টি পথের দাবি, দেবদাস, শ্রীকান্ত, গৃহদা ইত্যাদি। এরপর বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটে 3 বন্দ্যোপাধ্যায়ের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 খ্রিস্টাব্দ হতে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারাশঙ্করের উপন্যাসে পাই অতীতের গৌরব আর ঐশ্বর্য হারানো জমিদার, নিম্ন শ্রেণীর বিচিত্র পেশার সাধারণ মানুষের কথা। এই মানুষজন আমাদের চিরচেনা বৈষ্ণবী, কবিয়াল, যাত্রাশিল্পী, মৃৎশিল্পী, বাজিকর ইত্যাদি কৃত্রিম শিল্পমালিক আর শ্রমিকদের জীবনের ছবিও পাওয়া যায় তার উপন্যাসে। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে গণদেবতা, কবি প্রভৃতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আবহমান বাংলার প্রাকৃতিক মাধুর্য, পল্লীর স্নিগ্ধ শান্ত রূপ, অরণ্য, পাহাড় যে এখনও আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, তার লেখা পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক ইত্যাদি উপন্যাস পড়লেই তা বোঝা যায়। তারপরে আসছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে মার্ক্সবাদের পটভূমিতে ধনী দরিদ্রের দ্বন্দ্ব এবং ফ্রয়েডের মনোবিশ্লেষণের আলোকে নরনারীর জটিল সম্পর্ককে তিনি উপন্যাসে তুলে ধরেছেন। ঔপনিবেশিক শাসনের দ্বারা জর্জরিত মানুষের জীবনের ছবি তার উপন্যাসের উজ্জ্বল। সেই সঙ্গে পাওয়া যাবে গ্রামীণ বাস্তবতার চিত্র, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুলের নাচের ইতিকথা ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি আসা যাক। 1947 সালে রাজনৈতিকভাবে ভারত বিভক্ত হয়ে যায়। পূর্ব বাংলার সূচনা ঘটে নতুন এক সামাজিক রাজনৈতিক অবস্থার। এই সময়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের উপন্যাসে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি ছিল পাকিস্তানের উপনিবেশ। ঢাকাকে কেন্দ্র করে নাগরিক জীবনের আবির্ভাব ঘটলেও গ্রামীণ জীবন ছিল একই রকম। ধনী দরিদ্রের দ্বন্দ্ব, গ্রামীণ কুসংস্কার, দারিদ্র্য ইত্যাদির দ্বারা বিপন্ন হয়ে পড়েছিল মানুষের জীবন। 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। জাতীয় জীবনে দেখা দেয় নতুন উদ্দীপনা। জনজীবনে আধুনিকতার ছোঁয়া যেমন লাগে, তেমনি গ্রামীণ জীবনের টানও ছিল সমান। এই পটভূমিতে বাংলাদেশের ঔপন্যাসিকরা লিখেছেন নানা ধরনের উপন্যাস। শ্রেণীকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে এভাবে বিন্যস্ত করা যেতে পারে: 1. গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। এতে আছে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু, আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি, জহির রায়হানের হাজার বছর ধরে, আব্দুল গাফফার চৌধুরীর চন্দ্রদ্বীপের উপাখ্যান, শওকত ওসমানের জননী, হাসান আজিজুল হকের আগুন পাখি, সৈয়দ শামসুল হকের মহাশূন্যে পরাণ মাস্টার, সেলিনা হোসেনের দীপান্বিতা ইত্যাদি। 2 নম্বর আসছে নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস। এখানে আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, আবুল ফজলের রাঙা প্রভাত ইত্যাদি উল্লেখযোগ্য। 3 নম্বর নগর জীবনের পটভূমিতে রচিত উপন্যাস। এখানে আবুল ফজলের জীবনের পথে যাত্রী, রশিদ করিমের উত্তম পুরুষ ও প্রেম একটি লাল গোলাপ, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, শওকত আলীর দক্ষিণায়নের দিন ইত্যাদি উল্লেখযোগ্য। 4 নম্বর আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, শহীদুল্লাহ কায়সারের সারেং বউ, সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘর বসতি ইত্যাদি উল্লেখযোগ্য। 5 নম্বর মনস্তত্ত্ব ও দার্শনিক উপন্যাস। এখানে সৈয়দ শামসুল হকের দেয়ালের দেশ ও এক মহিলার ছবি, শওকত আলীর পিঙ্গল আকাশ, মাহমুদুল হকের খেলাঘর ইত্যাদি। এবং সর্বশেষ 6 নম্বর ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপন্যাস ও পদ্মা মেঘনা যমুনা, মাহমুদুল হকের জীবন আমার বোন, সেলিনা হোসেনের হাঙর নদীর গ্রেনেড,
ও হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি ইত্যাদি। শিক্ষার্থীরা, সব মিলিয়ে বলা যায় বিচিত্র ধারায় বাংলাদেশের উপন্যাস বিকশিত হয়েছে। গ্রামীণ মানুষের জীবন ও শহরের জীবন, ব্যক্তিক সংগ্রাম ও জাতিগত সংগ্রাম, ইতিহাস ও রাজনীতি সব কিছুই বাংলাদেশের উপন্যাসে স্থান পেয়েছে। চরিত্র চিত্রণ, ভাষা, আখ্যানশৈলী ইত্যাদি নানা দিক থেকে সাফল্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের ঔপন্যাসিকরা। শিক্ষার্থীরা, এই তো হলো কাকতাড়ুয়া উপন্যাসের ভূমিকা অংশ। তোমাদের পরীক্ষায় কাকতাড়ুয়া থেকে প্রশ্ন আসে, তো সেই প্রশ্ন উত্তর লিখতে গেলে তোমাদের এখান থেকেও প্রশ্ন থাকতে পারে, সেই জন্য এটা পড়তে হবে। আর এছাড়াও অনেক নতুন নতুন তথ্য তো জানা হলো, তাই না, উপন্যাস সম্পর্কে। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখবে, শুনবে। এখন বাসায়ও আরেকটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তো ভালো থেকো, তোমরা সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।